গায়ের জোরে যেভাবে মুহূর্তের মধ্যে সব ডিসিশন হয়ে যায়, গায়ের জোরে যেভাবে সব চেঞ্জ হয়ে যায়, গায়ের জোরে সবকিছু হয়। যেমন সে হাসিনা যে বললো আমি চাইছি খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিব, উনি বের করে দিছে হাইকোর্টের নাম দিয়ে। তো বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে আমেরিকা হয়তো চাইলে এরকম করতে পারে আর কি, যে যাও বাংলাদেশকে এই করে দিলাম, কিন্তু এখানে যেতে হয়, সেটাই বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর কি আমি। তো এখন সাকিব ভাই, এই যে ধরেন 600 এমপি বা এই যে ধরেন একটি অবৈধ অবস্থা বর্তমানে এই যে বিরাজমান, কারণ আপনি তো নিজে আমাদের বাংলাদেশের ব্যুরোক্রেসিতে ছিলেন, আপনার বন্ধু বান্ধবরা এখন সিনিয়র পর্যায়ে আছে, রিটায়ার করে গেছে, যারা দিয়ে আমাদের ব্যুরোক্রেসি এগুলো কিভাবে সহ্য করছে? আমাদের উচ্চ আদালত, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের সুশীল সমাজ, মানে দেখেন ধস কিন্তু সব জায়গায় নেমে বসে আছে, কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিবাদ পাচ্ছি না, কারণ একটা টু শব্দ কেউ করতেছে না। এত ভয় মানে মানুষ কেন পায়? এত ভয় পেয়ে কি ফায়দা? কি বেঁচে থাকবে 200 বছর? আমার মনে হয় আজকাল কিন্তু আমি একটু বেশি বোধহয়, আমার আজকাল মনে হচ্ছে যে আমি একটা জিনিস বুঝতে অনেক দেরি করেছি যেটা অন্যরা আমার আগে বুঝতো। সেটা হচ্ছে কি যে আমি না ভারতের প্রতি আমার এক ধরনের খুবই বন্ধুত্বপূর্ণ চিন্তা ভাবনা ছিল। ভারত যে আমাদের, ভারতকে দেখলে অন্যরা ভয় পেত, আমি কিন্তু ভয় পেতাম না, বুঝছেন। ভারতীয় অফিসারদের সাথে আমি একদম বন্ধুদের মতোই কথা বলতাম, কিন্তু অন্যরা এক ধরনের তাদেরকে খুশি করার এক ধরনের ইয়ে থাকতো, আমি যেটা ঠিক বুঝতাম না, আমি গায়ে মাখতাম না আসলে এটা। আসলে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে আমার এখন আমি যেটুকু আমার আল্লাহ আমার চোখের সামনে নিয়ে আসতেছেন সেই সমস্ত জিনিস, যেমন ধরেন আমি একটা কিছুদিন আগে দেখছিলাম যে ভারতে একটা চ্যানেলে বলছে যে 1968 সালে র প্রতিষ্ঠিত হয়, 1971-এর মধ্যেই তারা বাংলাদেশ ঘটায় ফেলে। এটা তো আমি বলি নাই, এটা ভারতীয়রা বলছে। কর্নেল শওকত আলী বলে একজন ভদ্রলোক ছিলেন না, ডেপুটি স্পিকার, আপনার মনে আছে কিনা, ডেপুটি স্পিকার, ওনার বোধহয় একটা বই আছে, ওই বইতে উনি বলেছেন যে আমরা আগরতলা ষড়যন্ত্র করেছি। উনি আমাদের এনডিসিতে এসে, আমি তখন এনডিসিতে ছিলাম, তখন উনি এসে বলেছেন, নিজে বলেছেন আমরা করেছি ষড়যন্ত্র, ওটা মিথ্যা ছিল না, ওটা কারেক্ট ছিল, সঠিক ছিল। এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে আমি কিন্তু ওই ষড়যন্ত্রের কথা তখন মনে করেও আমি তখন আচ্ছা ঠিক আছে ষড়যন্ত্র তো করতেই পারি, আমাদের এখন স্বাধীনতার জন্য কার সাথে ষড়যন্ত্র করব, কিন্তু আসলে যে ষড়যন্ত্র করতে যে আমরা যে পুরো দাসখত লিখে দিয়েছি এটা তো আমি বুঝতে পারিনি তখন। কেউ তো এটা আমাকে বলছিল না, অথবা মাথায় ঢুকছিল না, দুটোর একটা হতে পারে। I was naive. I will accept that. এখন ভুল মানুষের হয়। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আসলে 1/11 পরের থেকে এটা শুরু হয়েছে। 1/11 পরের থেকে আপনার অনুষ্ঠান, আমি এগুলোকে অ্যাড করছি, আপনার অনুষ্ঠানেই কথা বলা হয়েছে, এটা আমি আবারও বলছি, বারবার বলছি যে জেনারেল মঈনুদ্দিন নাকি অনেক জেনারেলকে নিয়ে কলকাতায় গিয়েছেন। আমি জানি যে জেনারেলদেরকে নাকি 18 পাতার কোয়েশ্চেনিয়ার দিতে হয়। তো তাহলে আপনি বুঝতে পারছেন যে যারা সবচেয়ে বড় বন্দুকগুলো ক্যারি করে তারা যখন সম্পূর্ণভাবে আরেকটি রাষ্ট্রের অধীন হয়ে যায়, তখন অন্যান্য যারা আপনার সিভিল ব্যুরোক্রেসি থাকবে তাদের কি চিন্তা করবে? বাংলাদেশে একটা জিনিস মনে রেখেন কিন্তু ভাই, ঢাকা শহরের নতুন ঢাকা কতখানি অংশ খালি ডিওএইচএস, কতখানি অংশ ডিওএইচএস নতুন ঢাকা। হ্যাঁ, এত ডিওএইচএস হয়েছে কেন? কারণ বাংলাদেশে এখনো বন্দুকের রাজত্বই আছে, এই বন্দুকের রাজত্বটাকেই উনারা নিয়ে নিছে। আমি যেটা বুঝাতে যাচ্ছি যে এখানে আসলে একটা দীর্ঘ, আপনার এখানে আপনার মাহমুদুর রহমান সাহেব অনেক বলেন এটা নিয়ে বেশি, আমি অন্য দিক থেকে আসছি, আমি অন্যভাবে আসছি, আমি কিন্তু একদম বিশ্বাস করে ধরা খেয়ে আসছি। বাট আমার এটা হচ্ছে যে এটা আসলে সুদূর পরিকল্পনা ছিল, এবং এই সুদূর পরিকল্পনাতে এটা 15 বছর আগের থেকেই মানে মানুষজন টের পেয়েছে, এবং টের পেয়ে তারা আস্তে মানে পুরোপুরি তাদের ভোল পাল্টাতে হয়েছে। কারণ আমাদের দেশের যে সিস্টেম, সেই সিস্টেমে একটা কথা মনে রাখতে হবে ভাই, ধরেন 2001 থেকে 2006 যখন হয় তখন তার চরম বিরোধিতা কিন্তু করেছিল আপনার প্রথম আলো এবং ডেইলি স্টার, এবং তারা হচ্ছে বাংলাদেশের দুটো পেপার, আমি এদের মাধ্যমে অন্যান্য পেপারকে বুঝাচ্ছি কারণ এদের
লিড নিয়ে অনেকেই কাজ করে। তো এরা যেভাবে অ্যাটাক করলো এবং যেভাবে তাদেরকে ধর্মান্ধতা, ধর্মীয় উগ্রতা, নানানভাবে তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হলো, এবং 1/11 পরে কারো পক্ষে আসলে আমার মনে হয় আমলাতন্ত্রের কারো পক্ষে বা সুধী সমাজ যেভাবে, তখনকার সুশীল সমাজ যেভাবে বিএনপির মানে ওই সময়কার সরকারের বিরুদ্ধে যেভাবে ভূমিকা নিলেন, সেই সময় আসলে 1/11 সময় থেকে কিন্তু আমলাতন্ত্রের একটা বিশাল অংশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে মাথায়। এবং এই চেঞ্জ হয়ে যাওয়ার পরে 2011 পরে 2011-তে তো উনি কেয়ারটেকার উঠাই দিলেন। যেই মুহূর্তে উনি কেয়ারটেকার উঠাই দিলেন এবং এর মধ্যে নিজের নিজের লোক বসাই দিচ্ছেন, ততক্ষণে কিন্তু আমলাতন্ত্র আর কিছু করার নেই। দে আর কট, দে হ্যাভ বিন কট বাই দ্যাট টাইম, দে হ্যাভ বিন কট। এখন ওনাদের আর বার হওয়ার উপায় নেই। এবং উনি এসে সব চেঞ্জ করে ফেলছেন। এবং আমি এই জন্যই 2011 থেকে 2012 থেকে কিন্তু আমরা, মানে আমি তখন তো এনডিসিতে, আমি 2012-তে ইনস্ট্রাক্টর হই। 2012 ওয়াজ ফাইন। 2013 থেকে দেখলাম যে এনডিসির ক্লাসরুমে এইটার ইফেক্ট এসে গেছে। বুঝতে পারছেন? ইফেক্টটা কিন্তু একদিনে আসে না, অ্যাটলিস্ট আমি যেখানে ছিলাম সেখান থেকে বলছি। সো উনি কি করছেন, খুব আস্তে আস্তে সব সাজাইছেন। প্রথমে ভালো ভালো কথা বলছেন, বলে সাজায়, তারপর তাপাস উনার কোনো ক্রিটিসিজম আর সহ্য করা যাবে না। 2012-তে কিন্তু আমরা এনডিসিতে বসে সরকারের নীতির ক্রিটিসিজম করতাম, 2013-তে আর হবে না। এবং এটা 2011। সো আমি আপনাকে যেটা বলতে চাই যে বাংলাদেশের যেভাবে সংবিধান সাজানো আছে, যেভাবে বিধিগুলো সাজানো আছে, এটা তো কোনো গণতান্ত্রিক বিধি না, গণতান্ত্রিক সংবিধানও না। সুতরাং এখানে একজনের হাতে যখন সমস্ত ক্ষমতা দেওয়া থাকে, এই দেশের ভদ্রলোকরা যখন সব করে শেখ হাসিনার পক্ষে থাকেন। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, আপনি তো সাংবাদিক ভাই, বহু পুরান সাংবাদিক। 1996-তে বিএনপির যখন একটা ওই যে নির্বাচন হয়েছিল না, ফেব্রুয়ারি একটা নির্বাচন, ওই নির্বাচনের সময় ক্রোড়পত্র তৈরি করেছিল ডেইলি স্টার এবং প্রথম আলো। আপনার মনে আছে কিনা দেখেন, আপনি তখন আচ্ছা, এইবার 7 তারিখে তারা কয়টা ছবি দিয়েছে? এবার বলেন, এবার 7 তারিখে তারা কয়টা ছবি দিল? তার মানে এদের। এবং সাকিব ভাই, জাস্ট এক যোগ করি, মাহফুজ আনাম সাহেব এই গত 2 দিন আগে একটা লেখা লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনাকে লৌহ মানবী হতে হবে। এখন ধরেন এটা একটা কৌতুক, চুরি করে জনগণের অধিকারকে মানে ধূলিসাৎ করে গায়ের জোরে আবারও ক্ষমতায় এসে যিনি প্রধানমন্ত্রী হন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লৌহ মানবী হবেন। মানে মাহফুজ সাহেব কি অন্য কিছু খাচ্ছেন কিনা এখন জানি না, মানে উনি নেশা লিখছেন কিনা। এবং আমি উনার মধ্যে উনাকে হয়তো অনেক কিছু, উনি হয়তো যেটা করছেন, যেটা তো বুঝতে পারছি আমরা, উনি বুঝতে পারছেন যে শেখ হাসিনার অবস্থা খারাপ। আবার উনি তো শেখ হাসিনারই পক্ষের অনেক কিছু, শেখ হাসিনা যার পক্ষে উনিও তার পক্ষে, লেট মি পুট ইট দ্যাট ওয়ে। তো সেই হিসাবে উনাকে একটু ম্যানুভার করতে হচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু এই ম্যানুভারেবিলিটি আমার মানে না, এটা কোনো অ্যাকসেপ্টেবল না, এটা কোনো গ্রহণযোগ্য না। এই কথা এডিটর হয়ে সে কিভাবে বলেন এটা? উনি বলেন সেটা বলতে পারেন? অবশ্যই পারেন না, অবশ্যই পারেন না। কথা বলে না, সরি কোন ভাই, একটা কথা বলেন, কথা বলছেন তো আপনি আমাকে পৃথিবীতে আরেকটা দেখাইতে পারবেন না যে একই সরকার প্রধান, যে সরকার প্রধান দুইবারের মেয়াদে 2 বার স্টক মার্কেটের পতন ঘটাইছেন এবং একটারও তদন্ত হয়নি? আপনি আরেকটা দেখান, পৃথিবীতে দেখান আরেকটা, 200 বছরে দেখাতে পারবেন না। আর তাকে উনি বলছেন দুর্নীতির বিরুদ্ধে লৌহ মানবী হতে। মানে যার বেসিকটাই তো নাই, মানে গণতন্ত্র বা জনগণের ভোটেই তো আসে নাই, সে কি লৌহ মানবী হবে? মাহফুজ সাহেব কি মানে বুঝলাম না। এটা আরেকটা জিনিস, আমি সরি, আমি একটা কথা বলি ভাই, এই মানুষ কি, কোন মানুষ কি উনার নাই? এই মানুষগুলা যে কি করে এরা বুঝে না। That I don't understand. Why are they talking as if she's a normal person? Normal persons can't do these things. Can't. Can a normal person do these things? আপনার মনে হয়? সবাই ওই হালুয়া রুটির ভাগের ধান্দায় থাকে। কেউ ভয় পায়, কেউ সুবিধা চায়। এখন মাহফুজ সাহেবরা আসলে সবসময় তো সুবিধা নিয়ে আসছে।
তো এইগুলো হচ্ছে ধরেন সাংবাদিকতার সঙ্গে ঠাট্টা করা আর কি, মহান সম্পাদক সেজে বসে চেয়ারে এগুলো ঠাট্টা করা জনগণের সাথে। তো সাকিব ভাই, আপনার নেটে বোধহয় একটু সমস্যা হচ্ছে, বারবার একটু একটু স্লো মনে হচ্ছে আজকে আপনার নেট। হ্যাঁ, আপনার নেটটা আজকে একটু স্লো মনে হচ্ছে। নেটটা একটু স্লো হচ্ছে, আপনি কি এগুলো খেটে টেটে নিবেন? অসুবিধা নেই, অসুবিধা নেই, চলবে। তো আমরা আজকে অনুষ্ঠানটা বেশি লম্বা করবো না। তো একটু বিষয় জানতে চাই যে বলা হচ্ছে, আবার একটি অংশ থেকে বলা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্র, ভারত এবং বাংলাদেশ এই 3 দেশ মিলে আসলে চীনের বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে। সো চীনকে ঠেকাতে হলে ভারতেরও দরকার, বাংলাদেশেরও দরকার। তো এরকম একটা নতুন স্ট্র্যাটেজির কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের আলোচনায় আর কি, সরকার পক্ষীয় বা কথিত নিউট্রাল। তো আপনি কি মনে করেন এই জাতীয় কোনো, বাংলাদেশ ভারত এর সাথে যুক্তরাষ্ট্র যুক্ত হচ্ছে চীনকে ঠেকাতে, এই জন্য এটা হচ্ছে নতুন স্ট্র্যাটেজি, আপনি কি তাই মনে করেন? বাংলাদেশের প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের জনগণের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার এই সরকারের নাই, প্রথমত। দ্বিতীয়ত বলছি, আমার কথা না, আমার একজন সিনিয়র এর কথা, যিনি একসময় পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি বলেছেন কোন সরকার বাংলাদেশে এতদিন পর্যন্ত আসেনি যে নিজের ক্ষমতায় থাকার জন্য পররাষ্ট্র নীতি চালায় নাই। দেশের জন্য না, কিন্তু নিজের সরকারে ক্ষমতায় থাকার জন্য যে পররাষ্ট্র নীতি চালায়নি। এটা প্রথম শুরু করেছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে কাউন্টার করতে যে অন্যরাও করেছে। সুতরাং আমি মনে করি না বাংলাদেশে কোন সরকার, যতদিন না আমাদের দেশের সংস্কারগুলো হয়, ততদিন কোন সরকার বাংলাদেশের পক্ষে কোন স্ট্র্যাটেজি নিবে। হ্যাঁ, আজকে আওয়ামী লীগ নিবে আওয়ামী লীগের পক্ষে, আমি এটা মনে করি। বাংলাদেশের জনগণের পক্ষে কেউ নিবে না। তৃতীয় কথা আমার বলার দরকার যে বাংলাদেশের এই 7ই জানুয়ারির ফেলানি দিবস ছিল না ওই দিন? আমি ফেলানি দিবস, এটা আমরা মনে রাখবো, আমরা ফেলানিকেও মনে, আমরা ফেলানিকে তো ভুলবো না যতদিনই যায়। তো ফেলানি দিবসের যেই ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের তো আমি মনে করি আমাদের সবচেয়ে বড় যেটা অর্জন, সেটা তো অবশ্যই হচ্ছে কি আমাদের 98% বা 96% যেটাই বলি, যেই মানুষরা এই ভোটকে প্রত্যাখ্যান করেছে, এই তামাশাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই যে 96%, এটা হচ্ছে আমাদের এক অর্জন। কিন্তু আরেকটা অর্জন হচ্ছে যে ভারত, যাকে আমি একসময় বিশ্বাস করতাম, সেই ভারত সবার সামনে উলঙ্গ হয়ে গেছে, আমাদের সামনে উলঙ্গ হয়ে গেছে। আমার চোখ একদম খুলে দিচ্ছে ব্যক্তিগতভাবে আমার জন্য, আমি এর জন্য খুবই আল্লাহর কাছে কৃতজ্ঞ। সুতরাং আমি এখন একবার যদি আমার আমার তো একটু প্রবলেম হয়ে যায়, আমি যখন জিনিসটা পুরো বুঝতে পারি, আমি একটা কথা বলি ভাই, ভারতের সাথে এখন কোন জায়গাতেই আমি এখন এতে আমি মানতে রাজি না। ভারতের সাথে একেবারে সম্পূর্ণ খোলাখুলি আলোচনা হওয়ার আগে, স্বচ্ছ আলোচনার আগে কোনো ব্যাপারে আমি ভারতের সাথে একসাথে যেতে রাজি না। ভারতের সাথেই আমি বরং এখন আপনাকে একটা কথা, কিছুদিন আগে আরেকটা কথা বলছিলাম না, একটু আগে যে বিভ্রমের কথা বলছিলাম, টোটালিটেরিয়ান সিস্টেম, আমি একটা বলছিলাম যে জনগণকে নিজের হাতে দাঁড়াতে হবে বলছিলাম, যেটা এই একটা করেছে 7ই জানুয়ারিতে। এখন আমরা আবার বলছি, আপনি বোধহয় বলছেন যে ভারতীয় পণ্য বর্জন করুন। জি, ভারতীয় যেখানে যেখানে যে সমস্ত বাংলাদেশি কোম্পানি যদি মনে করেন ভারতের উপরে বেশি নির্ভরশীল, ভারতের বেশি দালালি করছে, তাকেও বর্জন করুন। আপনি যদি মনে করেন যে তারা ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল করে তারা ইন্ডিয়ার সমস্ত ইয়ে করছে, তা আপনি তখন ওই বাংলাদেশিকে বর্জন করুন। আমি মনে করি যে পণ্য বর্জন করা, এটার কিন্তু একটা স্বর্ণালী একটা ইতিহাস আছে, এটা কিন্তু একটা বর্ণাঢ্য, সরি দ্যাট ইজ দ্য ওয়ার্ড, বর্ণাঢ্য একটা ইতিহাস আছে। আপনার আজকে যে গাজাতে ইসরায়েলিরা তাদের যেই হত্যাযজ্ঞ, তাদের যে হত্যাযজ্ঞ হচ্ছে, যে বাচ্চাদেরকে মারা হচ্ছে, মহিলাদেরকে মারছেন যারা, এই হত্যাযজ্ঞর বিরুদ্ধে কিন্তু প্রথমে কিন্তু বয়কটই শুরু হয়েছিল, ইসরায়েলের পণ্য বয়কট করা হতো। তারপরে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু বিডিএস মুভমেন্ট বলে একটা করা হয়েছিল, হ্যাঁ, সেখানেও কিন্তু বয়কট, ডাইভেস্টমেন্ট এন্ড আরেকটা কি যেন ছিল, বিডিএস। এখন আমি মনে করি যে, এবং এটা যে কোনো গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার,
আমি মনে করি যে বাংলাদেশের এখন প্রত্যেকেরই এই ভারতীয় পণ্য বর্জন করা উচিত, এবং করে আমরা ভারতকে জানাবো যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, বাংলাদেশের কিন্তু জনগণ কিন্তু গণতান্ত্রিক, আমরা আমাদের গণতান্ত্রিক ভাবে এই দেশের সংখ্যালঘুর অধিকার মেনে সবাইকে ভাই বোন হিসেবে নিয়ে আমরা কিন্তু একটা দেশ গড়তে চাই, কিন্তু আমরা কারো দাস হইতে চাই না। আমরা প্রত্যেকেরই ভালো প্রতিবেশী হইতে চাই, কিন্তু আমরা কারো দাস হতে চাই না। এই জিনিসটা যদি উনারা না বুঝেন, উই হ্যাভ টু ফাইট। এবং আমি মনে করি আপনারা করছেন এটা, আপনারা সবাই করেন, এবং আমরা সবাই যাতে একসাথে এটার মধ্যে থাকি, এবং however we can do it, আরো যেভাবে এইটার প্রতিরোধ করা সম্ভব, শেখ হাসিনা সরকারের প্রতি যে ধরনের অসহযোগিতা করা সম্ভব আমাদের অসহযোগিতা করা উচিত। কারণ এই সরকার আমাদেরকে যেহেতু কেয়ার করে না, এরা আমাদের সহযোগিতা পাওয়ার কোন মতেই যোগ্য নয়, এবং এই প্রতিরোধ আমাদেরকে করতে হবে, এগুলো আমাদেরকে বের করতে হবে। এবং সাকিব ভাই ধরেন, মানে প্রধান বিরোধী দল বলতে যদি দ্বিতীয় বৃহত্তম বা সর্বোচ্চ সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপি, বা ধরেন তার সাথে অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলোকে আসলে দুটো রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে, একটি ভারত, একটি বাংলাদেশ। দুটো রাষ্ট্রযন্ত্র মানে সারাশি ভাবে এদেরকে গলা চিপে ধরতে চাচ্ছে, মারতে চাচ্ছে, গুম করছে, অর্থাৎ আইন বহির্ভূত, বিধি বহির্ভূত ভাবে যথেচ্ছাচার ভাবে তারা এগুলো করছে। এবং বলা হয় যে বাংলাদেশে মানুষের উপর যে নির্মম অত্যাচার গুলো হয়, এগুলো ভিনদেশীদেরকে দিয়েই করানো হয়। কারণ এই যে আমারও মাঝে মাঝে মনে হয় যে পুলিশের পোশাক পরে। জি, একটা কথা বলতে চাই ভাই, দেখেন 1972 থেকে 75-এ যা কিছু হয়েছে, যত হত্যা হয়েছে ওই সরকারের সময়, সেই হত্যা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মাধ্যমে আপনি বেশি কথা শুনবেন না। জি, আপনি কিন্তু গত 15 বছরে কিন্তু উনি যা করলেন তা নিয়ে কিন্তু আপনি আন্তর্জাতিক মাধ্যমে বেশি কথা শুনবেন না। কিন্তু আপনি 2001 থেকে 2006 যান, দেখবেন আন্তর্জাতিক মাধ্যমে একেবারে ফাটিয়ে ফেলতেছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই দুটো হচ্ছে ভারতের পার্টি। যেহেতু ভারতের পার্টি, এই জাতীয় পার্টির কথা বাদ দেন, আমরা আওয়ামী লীগে থাকি, আওয়ামী লীগ যতই সহিংসতা করুক এটার কিন্তু কোনো তাদের অপরাধ হবে না। তারা যতই খুন খারাপি করুক, তারা যতই অত্যাচার করুক, এটার কিন্তু কোনো এরা কিন্তু পার পেয়ে যাবে। ভারত তাদেরকে পার পাইতে সাহায্য করে, এবং এই ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের কথা কিছুটা শুনে। এবং আপনি জানেন যে ভারতীয়রা অন্যান্য অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা ওই সেখানে ভিতরে থেকেও তাদের নীতিগুলো আপনার প্রভাবান্বিত করার চেষ্টা করে। সুতরাং ভারতের একটা ইয়ে করে। আর অন্যদিকে বিএনপি যদি একটু কিছু হয়, একটু প্রতিরোধ হয়, তাকে সহিংস সন্ত্রাসী নানান ধরনের বলা হবে। এটা হচ্ছে ভারত বিরোধিতার কারণে। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের আওয়ামী লীগকে বড় দল বলার কোনো মানেই নাই, কারণ এই দল, যেই দল জনগণের সামনে দাঁড়ানোর সাহস নাই, তাকে আপনি বড় দল বলবেন, এটা হইতে পারে না। দ্যাট ইজ ইম্পসিবল, দ্যাটস অ্যাবসার্ড। সো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, কিন্তু বিএনপি কে ভারতের সাথেও যুদ্ধ করতে হচ্ছে, এই কথাটাই বলতে চেয়েছি। তবে সাকিব ভাই ধরেন, এই সর্বশেষ এবারের আগে পরে, অর্থাৎ 7 জানুয়ারির কয়েক মাস আগে থেকে পরবর্তী সময় পর্যন্ত যেভাবে অগ্নি সন্ত্রাস, বাস চার্জ পড়ানো হয়েছে, বা নানা ঘটনায়, এখানে আমার একজনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে এই বিষয়টি অন্তত স্পষ্ট হয়েছে 13-14 সাল থেকে এ পর্যন্ত যতগুলো অগ্নি সন্ত্রাসের কথা বলা হয়, তার 80 to 90% সঙ্গে আসলে আওয়ামী লীগের জড়িত, এবং তারাই পরিকল্পিতভাবে এই জাতীয় সহিংসতা করে বিরোধীদের উপর চাপানোর চেষ্টা করেছে। এবং এইবার মোহনগঞ্জ এক্সপ্রেস এবং বেনাপোল এক্সপ্রেসে যে অগ্নি সংযোগটা করা হলো, এটা আসলে আল্লাহর মানে ফর দিস ইলেকশনের একটা দিন বা 2টা দিনের এক ধরনের বিএনপিকে চাপে ফেলানোর জন্য 8টা মানুষকে পুড়িয়ে মারা হইলো। কতক্ষণের জন্য চাপ, কয়েক ঘন্টার জন্য চাপ দিবেন আপনি এটা দিয়ে? ইটস সো স্যাড। আমরা যে আসলে একটা পশুর দেশে বাস করি ভাই, এবং এখানে কোনো বিচারক কারো কোনো ইয়ে নাই। তো আমি ভুলতে চাই না যে ফেলানি, ভুলতে চাই না। দেখেন আল্লাহ কিন্তু করে দিচ্ছে, ফেলানি দিবসেই কর ফেলানি দিবসে, এটা মনে থাকবে, সারা জীবন ইতিহাসে থাকবে যে ফেলানি দিবসেই ওই তোমার ইয়েটা হয়েছিল,
নির্বাচনটা, তামাশা আর কি, এটা আমি নির্বাচন। আশাহত হওয়ার মতো কিছু ঘটেছে, আপনার কথা বিষয়টা স্পষ্ট হলো। এবং এখানকার একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আপনারা হয়তো সারফেস লেভেলে কিছু দেখছেন না, বাট ইন্টারনালি কাজ চলছে। এবং আপনি যদি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সকল পশ্চিমা প্রভাবশালী রাষ্ট্রগুলোর বিবৃতি দেখেন, দেখবেন যে সব একই সুরে, সফট টোনে, সবই সফট টোনে। সো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে একটু আশ্বস্ত করতে, এতটা উদ্বিগ্ন হয়েন না, এতটা উতলা হয়েন না। মানে হিসাবে 10 দিন মজার কথা এসে যাচ্ছে, আমার এখন মনে নাই কারণ চিঠিটা আমার কাছে নাই, কিন্তু আপনাদের সিরাজউদ্দৌলাকে ক্লাইভ লাস্ট চিঠি কি পাঠিয়েছিল, একটু পড়া উচিত আপনাদের। কি যে তার ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ, যে আপনি একটু তাশরিফ রাখেন, তো উনি রাখেন নাই, তারপরে শেষ, বুঝছেন? ল্যাঙ্গুয়েজ খুব কূটনৈতিক হয় কাজের। আমি তারপরে বলছি না, আমি একটা কথা বলে রাখি, এখানে একটা কথা বলার আছে ভাই, সেটা হচ্ছে আপনি এবং আমরা কেউই কিন্তু নাইভ, মানে সাধারণত নাইভ নই, যে হ্যাঁ যদি আমি একটু আগে ভারতের সম্পর্কে বললাম কিছুটা হয়তো ট্রাস্ট করেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা বাংলাদেশিরা খুব ভালো করে জানি যে যুক্তরাষ্ট্র একটা পরাশক্তি। যুক্তরাষ্ট্রকেও যে কি কি ক্যালকুলেশন করতে হয় আমরা বুঝি। আমরা মনে করি যে ওই ক্যালকুলেশন করে সে আগে করেই এসেছে, তার কাজের যে প্রক্রিয়া আছে আমরা সেটুকু যা জানি, সাধারণ জ্ঞান যা যেটুকু, আমরা সেটার বেসিসে কথা বলছি। আমাদের কাছে কোনো পরশ পাথর নাই, তারাই কখনো বলে নাই, আমরা বলছি যে তাদের কথা দিয়েই আমরা বলছি যে তারা এখান থেকে সরে নাই। সো আমাদেরকে কেউ যদি মনে করে যে আমরা আমেরিকার উপরে একেবারে বসে আছি বা আমেরিকা করে গদ হয়ে যাচ্ছে, তা নয়। কিন্তু আমরা আমেরিকার সাথে কাজ করি বাংলাদেশের জনগণের স্বার্থ দেখে। না, আর আসলে সাকিব ভাই বিষয়টা হচ্ছে, ধরেন হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম বা হাসিনার যে দমন পীড়ন অত্যাচার, সেখানে আসলে আমাদের এরকম একজন শক্তিশালী কয়েকটি রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন, মানে এই ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য, জনগণের পাশে থাকার জন্য। এবং আপনি যে কথাটি বলছিলেন, কেবলমাত্র বাইডেন সাহেব বা ব্লিংকেন সাহেব ছাড়া, মানে তাদের পররাষ্ট্র দপ্তরের কিন্তু সকল উচ্চ পর্যায়ের মানুষরা কিন্তু বাংলাদেশে এই সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার এই ইস্যুগুলোতে মানে এই মাসের মানে 1 মাসে 2 বারও এসেছেন, মানে পরপর এসেছেন। সো আমার মনে হয় না যে তাদের এই সফরগুলো তারা এমনি এসেছেন, এত মানে প্রায় 27 ঘন্টা জার্নি করে বারবার এসে তারা বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এগুলো এমনি মনে হয় না। তো আমাদের অপেক্ষা করতে হবে আমাদের ভাগ্যে কি আছে সেটি দেখার জন্য। ব্রাদার, আমি একটা কথা বলছি, আমরা কিন্তু অপেক্ষা কিন্তু প্যাসিভলি করছি না। আমাদের প্রত্যেকটা জনগণই কিন্তু আজকে ভারতীয় পণ্য বর্জন করতে পারেন, কালকে কিন্তু বলতে পারেন ভারতীয় পণ্য আমরা এটা কিনবো না। এবং আমি আপনাকে বলি, এটা 1 মাসের মধ্যে এটা রেজাল্ট দেখা যাবে। 1 মাসের মধ্যে এটা যদি আন্তর্জাতিক মাধ্যমে উঠে, সাথে সাথে কিন্তু এটার একটা ইফেক্ট হবে অন দ্য পিপল এন্ড অন দ্য পলিটিক্স অফ ইন্ডিয়া, আই অ্যাসিওর ইউ। সো আপনি যদি মনে করেন যে আমাদের কিন্তু অপেক্ষা বসার কিছু নাই, তাদের প্রতিক্রিয়া আমরা দেখছি, এই ইউটিউবের এই ঘোষণাগুলোর পরে তাদের প্রতিক্রিয়া আমরা দেখছি তাদের টেলিভিশন চ্যানেলগুলোয়। পাশাপাশি ধরেন নেপালের মতো রাষ্ট্র যদি ভারতকে ঠেকাতে পারে, মালদ্বীপ যদি ঠেকাতে পারে, সেখানে বাংলাদেশ তো বিশাল রাষ্ট্র, বিশাল শক্তি বাংলাদেশের। তো দেখি আমাদের কপালে কি আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি আবারও বলবো যে মানে উতলা হওয়ার কিছু নাই, অপেক্ষা এবং ধৈর্য এবং পাশাপাশি প্রতিরোধ। তো জনাব সাকিব আলী, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান দেখলেন, নিশ্চয় আপনার এই আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। 7 জানুয়ারি নির্বাচনের পরে হিসাব করলে পার হচ্ছে 10 দিন। তো এই 10 দিন অর্থাৎ 4 দিন ছুটি বাদ দিলে আমেরিকার প্রেক্ষাপটে 10 দিন। তো এই জাতীয় সিদ্ধান্ত একটু সময় সাপেক্ষ। আমার মনে হয় যে সাকিব ভাই অত্যন্ত সহজভাবে আলোচনা করেছেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। সরকারি যে প্রোপাগান্ডা বা সরকারের অনুসারীদের যে প্রোপাগান্ডা, সেটি আপনাদের মন যেন ভেঙে